এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ব্লগের শুরুতেই যেটা শেয়ার করতে হচ্ছে সেটা হলো আমাদের ক্যালেন্ডারের আরেকটি পাতা তো পাল্টেই গেল। অগস্ট মাস শুরু হয়ে গেছে এবং তার সঙ্গে যামিনী রায়ের এই অসাধারণ পেইন্টিং, এটা দেখার পরে সকালটা যেন সত্যিই খুব সুন্দরভাবে শুরু হয়, প্রত্যেক দিনের সকালটা বলতে পারো। আর এই ক্যালেন্ডারটা সত্যি একটা প্রিজার্ভ করার মতন জিনিস। এটা যখন ডিসেম্বর মাসটাও শেষ হয়ে যাবে, আমি ঠিক করেছি এটা অবশ্যই প্রিজার্ভ তো করবই, আর তার সঙ্গে ছবিগুলোকে চেষ্টা করব যদি ল্যামিনেশন করে নেওয়া যায় তাহলে বেশ সুন্দর একটা স্মৃতি থাকবে। হয়তো সবকটা করব না, কিছু কিছু ছবি ভেবে রেখেছি এটা ল্যামিনেট করে নেব। আর তার সঙ্গে আজকে আমরা বেরোবো বলে ঠিক করেছি, কিন্তু আকাশের অবস্থা দেখো, পুরো মুখ ভার করে রয়েছে সকাল থেকে। হয়তো দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেভাবে বলছি যেন মনে হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে তোমাদের খবর দিচ্ছি যে আজকের দিনটা ঠিক কিরকম যেতে পারে। প্রতিদিন সকালবেলায় বারান্দায় আসার পরে এই একটা অকুপেশন হয়েছে জানো। যবে থেকে সৌরভ এই দুটো ফুল গাছ এনে দিয়েছে, মানে ডায়ান্থাস আর জিনিয়া, এই দুটো ফুল গাছ দেখার পরে আমার প্রতিদিন ওই একটাই কাজ থাকে সকালবেলায়, যে কটা নতুন ফুল এলো বা আগের ফুলগুলো যেগুলো হয়ে রয়েছে সেগুলো সব ঠিকঠাক মতন আছে কিনা, মানে ওদের একটুখানি দেখভাল করতে আমার ইচ্ছে করে সকালটায়। আর সত্যি ভীষণ একটা ভালো লাগে। আমি কোনোদিন এই জিনিসটার মধ্যে ছিলাম না, মানে গাছের প্রতি যে একটা ভালোবাসা, গাছ নিজে হাতে যত্ন করা, এই জিনিসগুলো আমার একটাও আমি করে উঠিনি এর আগে। সবসময় বাবাকে দেখেছি। ইনফ্যাক্ট কোনো একটা গাছ যদি মরে যায় তাহলে বাবাকে দেখেছি বলতে যে গাছটা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। তো খুবই একটা ইমোশনাল ব্যাপার ছিল বাবার এই গাছের প্রতি, আর সেটা হয়তো আমার মধ্যে অল্প অল্প করে গ্রো করছে। কিন্তু যাই বলো, ভীষণই ভালো লাগছে এই ব্যাপারটা। তুলসী গাছটা তোমরা অনেকেই ট্রিম করতে বলেছো, কিন্তু আমি যেহেতু খুব নর্ভাস এই ব্যাপারটাতে, আমি এখনো বুঝে উঠতে পারছি না যে কিভাবে ঠিক করব। অবশ্যই ইউটিউবে দেখলাম বেশ কয়েকটি এরকম টিউটোরিয়াল রয়েছে, দেখি যদি সেটা ফলো করে কিছু করে উঠতে পারি, নয়তো গাছটা কিরকম লম্বা হয়ে যেন বেড়েই চলেছে। আর ব্যাঙ্গালোরে আসার পরে প্রথম দিককার ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই ট্রেটা শেয়ার করেছিলাম, মানে এই যে দেখতে পাচ্ছ বইয়ের তাকে একটা ট্রে রাখা রয়েছে। এটা বেথলেহেম থেকে কেনা হয়েছিল এবং এটার সাথে প্রচুর স্মৃতি বিজড়িত। তো সেই জন্য আমরা তো ঠিক করেই নিয়েছিলাম যে এই ট্রেটা আর ব্যবহার করবো না, আর আমাদের অন্য ট্রে রয়েছে। তাই এটা না কাবার্ডের মধ্যে রাখা ছিল। আজকে ভাবলাম যে একে বুক শেলফের মধ্যে রেখেই দিই, কারণ দেখতে এত সুন্দর লাগছে। আর এটা সত্যিই ব্যবহার করার মতন জিনিস আমার মনে হচ্ছে না, কারণ ভবিষ্যতে আদবেও আমরা আর বেথলেহেম যেতে পারবো কিনা সেটা সত্যিই জানি না। তো সেই জন্য এইটা যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় এভাবে সাজিয়ে রাখাটাই হয়তো ভালো, এবং সেদিক থেকে তোমাদের ধন্যবাদ, কারণ তোমরাই আমাকে বলেছিলে এটা সাজিয়ে রাখতে। আজকে বেরোবো ঘুরতে, তো সেই জন্য ভাবছি একটু ভালো মতনই জলখাবারটা খেয়ে নিই। তার জন্য রয়েছে মিউজলি, আপেল রয়েছে, আর তার সঙ্গে একটু চিজ নিয়েছি। এই চিজটা না শুধু শুধু খেতে ভীষণই ভালো লাগে, এটা শুধু শুধু খাওয়ারই জন্য। এটার মধ্যে রয়েছে হ্যালাপিনো, তারপরে টমেটো রয়েছে, তারপরে রসুন রয়েছে, এই সব কিছু দিয়ে কিন্তু একটা মিক্সড পাঞ্চ। ভীষণ ভালো খেতে এই চিজটা, আর এটা আমস্টারডাম থেকে ইম্পোর্টেড। আমরা একটা মলে গেছিলাম মাঝখানে, মল অফ এশিয়া বলে একটা মল আছে এখানে ব্যাঙ্গালোরে। তো সেখান থেকে আমরা এই চিজটা নিয়েছিলাম, আর সেটা সত্যিই ভালো খেতে ছিল, আর খুব তাড়াতাড়ি চিজটা শেষও হয়ে গেল। চলো, বেশ অনেকদিন পরে আজকে স্রেফ ঘোরাঘুরির জন্য বেরোচ্ছি আমরা, আমি আর সৌরভ, আর পুরোপুরি রেডিও হয়ে গেছি। আর সেই সঙ্গে একটা ক্যাবও বুক করে নিয়েছি। আমরা যাচ্ছি লালবাগে। আর এই জায়গাটা আমাদের কাছে নতুন নয়, কারণ এর আগে আমরা দুবার গেছি। প্রথমবার যখন এসছিলাম 2022 সালে সৌরভের সঙ্গে দেখা করতে, সেই সময়তে গেছিলাম। তারপরে বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি যখন এসছিলেন তখন একবার গেছিলাম। আর আজকে আবারও সেখানেই যাচ্ছি, কারণ এই জায়গাটা এমনিতে এতটাই সুন্দর। আর আমি সৌরভকে বলছিলাম আমাদের জামার রংটা কিরকম এক হয়ে গেছে। আর সেই সঙ্গে আমরা আজকে ভাবলাম যে ঠিক আছে, একটু হাঁটাহাঁটিও হবে আর গাছপালা দেখে মনটাও ভালো হবে, কারণ সারা সপ্তাহ সৌরভের বিভিন্ন রকমের কাজের চাপের জন্য আমরা কোথাওই সেভাবে বেরিয়ে উঠতে পারি না। আমরা হয়তো ম্যাক্সিমাম কাছাকাছির মধ্যে কোথাও একটা খাওয়া দাওয়া করতে গেছি, বা অনেক সময়তেই কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে বেরিয়েছি। তা বাদে আর সেইভাবে কিন্তু আমাদের বেরোনো হয় না। আমরা প্ল্যান করছিলাম যে কোথাও একটু যদি ঘুরতে যাওয়া যায়, কিন্তু সেটা এখন জানি না কোন সময়টা ফিজিবল হবে আমাদের জন্য, কোন সময় ঘুরতে যেতে পারবো। তবে হ্যাঁ, ইচ্ছে আছে, অনেক কিছুই ভেবে রেখেছি, দেখা যাক আস্তে আস্তে হয়তো সেটা করা যাবে। আর আমাদের যেতে মোটামুটি সময় লেগেছিল 1.5 ঘন্টা, কারণ রাস্তাঘাটে প্রবল ট্রাফিক ছিল, এবং সেই সব কিছু পেরিয়ে তারপরে পৌঁছানো একটা বড় টাস্ক। কারণ উইকেন্ড বলে কথা, কেউই বাড়িতে নেই, সবাই মোটামুটি বেরিয়েই পড়েছে।
চলো, এসেই পড়েছি প্রায়। লালবাগে ঢোকার সাথে সাথে মনটা না কোথায় যেন হারিয়ে গেল, এতটাই শান্ত হয়ে গেল যে তা বলার নয়। এটি একটি বোটানিক্যাল গার্ডেন, যেখানে প্রায় 1000টিরও বেশি ধরনের গাছ রয়েছে এবং তার মধ্যে এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি প্রায় 200 বছরের পুরনো একটি গাছ। এটা একটি হোয়াইট সিল্ক কটন ট্রি। বসন্তের সময় নাকি অসাধারণ ফুলে ভরে থাকে এই গাছটি। 200 বছরের পুরনো এই গাছটার কত রকমের স্মৃতি রয়েছে আমি সেটাই খালি ভাবি। 200 বছরের পুরনো এই গাছটা এত সুন্দর ডালপালা মেলে রয়েছে, আর তার ছায়ায় দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যিই মনটা যেন কতটা ঠান্ডা হয়ে গেল। আর কত কিছু যেন উইটনেস করেছে এই গাছটা, সেটাও বারবার ভাবছিলাম। 6 রকম ঋতু পরিবর্তন, এই সব কিছুর মধ্যে দিয়ে যেন গাছটা অনেকখানি অভিজ্ঞতা সঞ্চয় করে একাই এক বিশাল মূর্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। গাছপালার প্রতি ভালোবাসা যখনই জন্মাতে আরম্ভ করে, তখনই এরকম কোনো একটা জায়গায় আসলে পরে মনে হয় সত্যি কত সুন্দর আমাদের প্রকৃতি হতে পারে। দূর থেকে এরকম ভাবে একটি গাছ দেখার পরে মনে হচ্ছিল কি যে এইটা আবার কিরকম গাছ, ক্রিসমাস ট্রির মতন দেখতে লাগছে। তারপরে দেখলাম যে না, অনেকগুলো ফুল গাছকে এইভাবে স্ট্যাক করে রাখা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম যে আবার রং বেরঙের ফুল দিয়েও একটা এরকম স্ট্যাক করা রয়েছে। কত মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, কত সুন্দর যে লাগছে জিনিসটা দেখতে, সেটা সত্যি ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না। আর আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে। হ্যাঁ, একটা ভয় একটু রয়েছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি শুরু হতে পারে, কিন্তু মনে হয় আজকে ওয়েদারটা এরকমই থেকে যাবে। ওই মাঝে মাঝে একটু মেঘলা করে আসবে, আবার তার কিছুক্ষণ পরে একটু রোদও হয়তো দেখা যেতে পারে। বেশ কিছু গাছগাছালির মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করার পরে আমরা চলে এলাম এই লেকটির কাছে, এবং এটা এত সেরিন, এত সুন্দর এই জায়গাটা। সব থেকে বড় কথা, এখানে আসার সাথে সাথে এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। কিছুটা এগোনোর পরে প্রচুর বেঞ্চ রয়েছে এখানে রাখা, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা হয়তো কাটিয়ে দেওয়া যেতে পারে। কিছু একটুখানি খাওয়া দাওয়ার জিনিস নিয়ে নাও, আর তারপরে শুধুমাত্র এই লেকটার সামনে চুপচাপ বসে থাকো আর এই মিষ্টি হাওয়াটাকে উপভোগ করো, ব্যাস। আর কিছু কিন্তু প্রয়োজন পড়ে না। এই বোটানিক্যাল গার্ডেনটার বাইরে বেরোলে মনে হচ্ছে যে শহরটা যেন শুধুমাত্র দৌড়েই চলেছে। আর এখানে আসার সাথে সাথে মনে হচ্ছে কি যে সময়টা একদম থেমে গেছে। প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন এই জায়গাটা কিন্তু সেইভাবে ঘুরিনি। আমি দ্বিতীয়বার যখন শ্বশুর শাশুড়ি এসেছিলেন আমার, সেই সময় যখন এই জায়গাটায় এলাম তখন এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তবে জানো তো, একটা জিনিস ভালো হয়েছে, খাবার দাবারের যেরকম প্রচুর অপশন আশেপাশে ছিল সেটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। এবং এটা ভালো হয়েছে কেন বলছি, কারণ ওই যে খাবার দাবার থাকলে নোংরা করার যে একটা স্বভাব রয়েছে আমাদের, সেটা তো চলতেই থাকবে, এবং সেইটাকে রোধ করার জন্য কিন্তু ভীষণই লিমিটেড জিনিসপত্র রয়েছে, এবং তার পাশে ডেজিগনেটেড ডাস্টবিনও রয়েছে। তাই এই জায়গাটা আপাতত পরিষ্কার রয়েছে। লালবাগ আসলে পরে মোটামুটি 2 ঘন্টা মতন লাগে পুরো জায়গাটা ঘুরে দেখতে, এবং তার মধ্যে যদি কোথাও বসে কিছুক্ষণ সময় কাটানোর হয়, বিশেষ করে এই লেকটার সামনে যদি এসে বসার হয়, তাহলে হয়তো আরো 1 ঘন্টা লেগে যেতে পারে। পাশেই দেখলাম একজন মাসি ভুট্টা পোড়াচ্ছেন, এবং ভুট্টাটা পোড়ানো দেখে আমাদের একটু ইচ্ছে করলো। সেই যে লাস্ট কবে ভুট্টা পোড়ানো খেয়েছি এর মধ্যে সত্যিই মনে নেই। ছোটবেলায় একটা সময় একচেটিয়া ছিল, ভুট্টা পোড়ানো প্রতিদিনই প্রায় খেতাম। ছোটবেলায় সাঁতার শিখতে যেতাম যখন, তখন বাড়ি ফেরার পথে এই ভুট্টা খাওয়াটা একটা প্রতিদিনের হ্যাবিট ছিল আমার। কারণ সাঁতার কেটে ওঠার পরে প্রচন্ড খিদে পেত, আর সেই সময় বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আরো 20-25 মিনিট লাগতো। তো সেই জন্য ওই প্রতিদিন এই ভুট্টা খাওয়ার কিন্তু একটা নিয়ম হয়ে গেছিল। আমি চেষ্টা করছিলাম ভুট্টাটাকে খুব নিট অ্যান্ড ক্লিন করে খাওয়ার, কিন্তু ভুট্টাটা মোটামুটি ছিল। চোয়াল পুরোপুরি ব্যথা হয়ে গেলেও দৃশ্যটা কিন্তু ভালো লাগছিল। মানে ওই যে বসে বসে একটা হাওয়া দিচ্ছে, লেকটাকে উপভোগ করছি আর ভুট্টাটা খাচ্ছি, এই ফিলটা খারাপ লাগছিল না।
এবার এখান থেকে আমরা যে জায়গাটায় এলাম সেটা হলো একটা অন্যতম অ্যাট্রাকশন লালবাগের। একে বলা হয় পেনিনসুলার। এটি অবশ্যই একটি হেরিটেজ সাইট আর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু এটি প্রিজার্ভড। তবে এটা মানতেই হচ্ছে যে প্রথমে যখন এসেছিলাম তখন এতটা গুরুত্ব দিয়ে ভাবিনি যে এই প্রস্তরখণ্ড, মানে এই প্রাচীন প্রস্তরখণ্ডের বয়স হচ্ছে প্রায় 340 কোটি বছর, যার উপরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। মানুষ বসে রয়েছে, খাওয়া দাওয়া করছে আর উপভোগ করছে প্রকৃতির সৌন্দর্য। 2022 সালে যখন এখানে এসেছিলাম না, সেই সময়টায় এখানে বসে কতক্ষণ আমরা যে সময় কাটিয়েছিলাম, আর তখন কিন্তু এতটাও ভাবিনি যে কোথায় আমরা বসে রয়েছি, মানে কোন প্রস্তরখণ্ডের ওপর বসে রয়েছি। আজকাল যতই বয়সটা ওই বাড়তির দিকে যাচ্ছে, ততই মনে হচ্ছে যে সত্যি এই জিনিসগুলোর কতখানি গুরুত্ব রয়েছে আমাদের দেশে। দেখে কতটা ভালো লাগে যে এত বছরের পুরনো একটা প্রস্তরখণ্ডের ওপর মানুষ হাঁটাচলা করছে, পায়রা চড়ে বেড়াচ্ছে বিভিন্ন দিকে, আর সেখানে আমরাও বসে রয়েছি। প্রথমবার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, আর এবারেও দেখলাম যে আইসক্রিম, ভুট্টা এই সমস্ত কিছু এখানেও বিক্রি করা হচ্ছে। আর তারা চেষ্টা করছেন জায়গাটাকে পরিষ্কার রাখার, কিন্তু আমরা তো পরিষ্কার রাখতে পারি না। কোনো কিছু খাওয়া দাওয়ার পরে যত্রতত্র জিনিসপত্র ফেলে রাখাটা তো আমাদের স্বভাবের মধ্যেই পড়ে। আর দেখো ওই যে ভুট্টাও পড়ে রয়েছে, যদিও আমাকে সৌরভ বললো যে এগুলো তাও বায়োডিগ্রেডেবল, কিন্তু যেগুলো প্লাস্টিক র্যাপার রয়েছে সেগুলো ওখানেই ছিল। আর আমরাও কিরকম ক্যালাস, মানে আমরাও ওখানে বসে বসে এই জিনিসটা দেখলাম আর ভিডিও রেকর্ড করলাম। আমার উচিত ছিল হয়তো এই জিনিসটাকে তুলে ডাস্টবিনে ফেলা, কিন্তু সেটা আমি করলাম না, কারণ দেখলাম যে সৌরভ আইসক্রিম নিয়ে আসছে আর সেটা তখন খেতে হবে, ওই জন্য নোংরা আর করতে চাইলাম না হাতটাকে। তবে তারপরেও উচিত ছিল এই জিনিসটা ডাস্টবিনে ফেলার, কারণ আমি নিজে আইসক্রিম খাওয়ার পরে কাঠিটা ডাস্টবিনেই ফেললাম। তো ওইটা একটা করতে কি অসুবিধা হতো। বিদেশে কিন্তু এই জিনিসটা দেখতাম, জানো তো, যে কখনো ওই কোনো কিছু একটা খাওয়ার পরে কোনো র্যাপার বা কোনো একটা জিনিস যেটা রাস্তায় দুমদাম করে ফেলে দেবে মানুষ, এটা কখনো দেখিনি। এমনকি যখন বাড়ির পোষ্যটিকে তারা ঘোরাতে নিয়ে বেরোতেন, তারা ধরো সেখানে কোথাও গিয়ে তাদের নিজেদের নেচার কল চলে এসছে, সেটাও পরিষ্কার করে দিতেন তাদের মালিক। মানে এটা একটা অন্যরকম হ্যাবিট, সত্যিই তাদের থেকে আমাদের শেখার আছে। কিন্তু তাহলেও আমি বলবো যে এখানকার মানুষ, মানে কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করছেন জায়গাটিকে পরিষ্কার রাখার। এটার উল্টো দিকে একটা বনসাই গার্ডেনও ছিল, তবে আমার বনসাই গাছের প্রতি না খুব একটা ইন্টারেস্ট কেন জানি না নেই ছোটবেলা থেকেই। মানে মিনিয়েচার জিনিসপত্র ভালোবাসি, কিন্তু গাছটাকে এরকম ভাবে একটা ছোট আকার করে দেওয়া, মানে প্রাকৃতিক যেরকম গাছটা বেড়ে ওঠার কথা সেটার পরিবর্তে একটা ছোট হয়ে যাওয়া গাছ আমার খুব একটা দেখতে ভালো লাগে না। মানে সেদিক থেকে মনে হয় যে ঠিক আছে, আমাদের আর্টিফিশিয়াল এরকম যদি গাছ পাওয়া যায় সেরকমই না হয় কিনে বাড়িতে তার শোভা বৃদ্ধি হবে, কিন্তু ওইরকম ভাবে ছোট করে দেওয়া গাছটাকে খুব একটা পছন্দ হয় না। গাছের দেখো যেরকম প্রাকৃতিক নিয়মে গাছ বেড়ে উঠে কি সুন্দর ছায়া দিয়েছে, এটাই তো দেখতে কত ভালো লাগে, তাই না? চলো, একদিনের তুলনায় প্রচুর হাঁটাহাঁটি করা হয়ে গেছে এবং আস্তে আস্তে গলাটাও শুকিয়ে এসছে প্রায়। তবে এখন মাত্র 5:30 বাজছে। এত তাড়াতাড়ি একটা ছুটির দিন বেরিয়ে বাড়ি যেতে কি আর কারোর ইচ্ছে করে? তো সেই জন্য আমরা ঠিক করলাম যে এইখান থেকে আমরা এমজি রোড চলে যাব। তবে তার আগে ওই যে গলাটা একটু শুকিয়ে গেছে, সেই জন্য একটু আখের শরবত ভাবলাম খেয়ে নেওয়া যাক। আর আখটা কি মিষ্টি ছিল। ও, লালবাগে ঢোকার মুখে একটা ইনফরমেশন তোমাদের দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে লালবাগে কিন্তু অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে টিকিট রয়েছে, তাই 50 টাকা করে পার হেড টিকিট কেটে তারপরে আমরা ঢুকেছিলাম এই বোটানিক্যাল গার্ডেনটিতে। চলো এবার পৌঁছে যাই এমজি রোডে। বাবা, এমজি রোডে এসেছি তখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আর কি পরিমাণ ভিড় রাস্তায় তোমরা ভাবতে পারবে না। আমরা চলে এসেছি ম্যাটিওতে, যেখানে আমরা চা কফি খেয়ে থাকি আসার সাথে সাথেই।
এবং সেখানে আমরা এমন একটা জায়গায় আজকে বসার সুযোগ পেলাম, যেটা এক্সট্রিম মানে ভেতরে আর কি জায়গাটা। প্রথমে একটা বাইরে বসার জায়গা রয়েছে, যেখানে আমরা কোনোদিন জায়গা পাইনি বসার, কোনোদিন না। তারপরে আরেকটুখানি ভেতরে গিয়ে একটা জায়গা রয়েছে। আর এটা হচ্ছে ধরো এই ক্যাফেটার একদম শেষ প্রান্তে। এটা একটা ছোটখাটো রেস্টুরেন্টই বলা চলে, আলাদা করে, মানে এই যেই জায়গাটা আমরা আর কি বসেছি। তবে একটা জিনিস ভালো লাগছিল, ওই কেবিনের মতন একটা ব্যাপার রয়েছে। এই ভিড়ভাট্টার দৌলতে ম্যাটিও ক্যাফেটার পুরোপুরি সবকটা দিকে আমাদের প্রায় ঘোরা হয়ে গেল। আমি এখানে নিয়েছিলাম একটা পেপারমিন্ট চা, আর সৌরভ নিয়েছিল আইসড আমেরিকানো। আর তার সঙ্গে আমরা একটা চিজ অমলেট অর্ডার করেছিলাম, মানে ওই একটাই ভেবেছিলাম হাফ হাফ করে খাবো। ওমা, তার সঙ্গে দেখলাম যে একেবারে সেই সকালের জলখাবারের মতন পাউরুটি, হ্যাশ ব্রাউন, জ্যাম, বাটার সবই দিয়ে দিয়েছে। এইসব খাওয়ার পরে কখন যে রাতে খেতে পারবো, সেটা একটা বিস্ময়ের ব্যাপার। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের লোকজনের ঢল কিরকম নেমেছে। মনে হচ্ছে এখন থেকেই পুজো শুরু হয়ে গেছে, অক্টোবর অবধি আর অপেক্ষা করতে হবে না। আমরা সেখান থেকে মোটামুটি এই 10টা 20 নাগাদ বাড়ি চলে এসেছি। আর খুব বেশিও যে দেরি হয়েছে তাও নয়। আর আসার সাথে সাথে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হচ্ছে, যে এমজি রোডে আজকে মিনিসোতে গেছিলাম। আর মিনিসো থেকে যথারীতি কিছু ভুলভাল উত্তরবঙ্গে একটা কথা চলে আজাইরা, আজাইরা জিনিসপত্র কিনে নিয়েছি। আজাইরা জিনিসের মধ্যে একটা তো দেখালাম এই ক্লিপ, তার সঙ্গে কিছু স্ক্রাঞ্চি নিয়েছি, এই কটন প্যাডটাও নিয়েছি, আর তার সঙ্গে এই জলের বোতলটাও নিয়েছি। জলের বোতলের রংটা আমার খুব ভালো লেগেছে। সৌরভও একটা নিয়েছে, ওটা একটু ছাই ছাই রঙের, বেশ ভালো এটা। আর লাস্ট একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমাকে নন্দিনীদি বলেছিলে যে এই টেবিলটায় একটি বুদ্ধ মূর্তি রাখলে কিন্তু আরো বেশি সুন্দর দেখতে হবে। এটা আমার প্ল্যানের মধ্যে ছিল। আর মাঝে মাঝে সত্যিই তোমাদের কথা ভেবে আমার অবাক লাগে যে তোমরা যেন ভিডিও দেখতে দেখতে আমার মাইন্ড রিড করতে পারো। তোমরা কমেন্টে সেটা লিখে দাও, আর আমি তার সাথে সাথে জিনিসটা কিনেও ফেলি। আর বুদ্ধদেবের পাশে ওই দুটি লাইটকে কিন্তু সৌরভ পজিশন করে দিয়েছে ঠিকঠাক করে, যাতে খুব সুন্দর করে আলোটা একটা এফেক্ট তৈরি করে। আর তার সঙ্গে কিছু ফেয়ারি লাইটসও অর্ডার করা হয়েছিল, সেটা এই গাছটার চারপাশে আমি দিয়ে দিয়েছি। এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ফেয়ারি লাইটটা দুটো সেটে এসেছিল, ব্লিঙ্কিট থেকেই অর্ডার করা হয়েছিল। তো আরেকটা সেট আমি এইখানে এরকম ভাবে আর কি প্লেস করে দিয়েছি। প্লাগ পয়েন্টের কোনো রকম ঝামেলা নেই, কারণ এটা ব্যাটারি অপারেটেড। তো সেইটা ব্যবহার করাতে আমাদের সত্যিই মনে হচ্ছে যে যাক, এইবারে একটা আস্তে আস্তে এই কর্নারটা একটা রূপ পেল। দুটো জায়গায়, একটা এটা আর একটা প্ল্যান্ট টেবিলটাও। তো যাক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।